আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তোমাদের 2রা জানুয়ারি 2025 যাদের পরীক্ষা, তাদের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য সুপার শর্ট বুস্টার সাজেশন দিচ্ছি। আজকে আমি প্যাসেজ পার্ট নিয়ে তোমাদেরকে একটি ক্লাস নিব। তোমরা আনসিন প্যাসেজ পার্টে তোমরা এই একটি ক্লাস যদি ভালো করে ফলো করো, তাহলে আনসিন প্যাসেজ নিয়ে তোমার নো টেনশন। আমরা সাধারণত জানি যে আনসিন প্যাসেজ আমাদের পরীক্ষা কমন বাঁধে না। তো কমন আনকমনের প্রশ্ন থেকে বের হয়ে এসে আমরা এমনভাবে প্রস্তুতি নিব ইনশাআল্লাহ তাআলা এই 20 মার্কসের জন্য পরীক্ষায় কমন না বাদলেও যাতে করে আমরা খুব ভালো করে উত্তর করতে পারি, সেরকম প্রস্তুতি আমাদের নেওয়া প্রয়োজন। তো চলো আজকের আলোচনা শুরু করি এবং এই আজকের ক্লাস থেকে তুমি যে তথ্যগুলো পাবে এবং যা তুমি শিখতে পারবে ইনশাআল্লাহ, এগুলো তুমি অ্যাপ্লাই করলে তোমার বলবো যে তোমার আনসিন প্যাসেজ নিয়ে একেবারে নো টেনশন। এর জন্য বলবো না টেনে একেবারে আস্তে আস্তে করে তুমি পুরো ক্লাসটি দেখো এবং আমি ক্লাসে যা বলছি তুমি সেগুলো একটু ফলো করলে নিশ্চিতভাবে তোমার প্যাসেজের উপর একেবারে জাস্ট পারফেক্ট একটা প্রিপারেশন হবে ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে আনসিন প্যাসেজ কীভাবে আমরা আনসার করতে পারি পরীক্ষায় কমন না আসলেও, প্যাসেজ থেকে আমাদের যে 5টি প্রশ্ন হয় সেই 5টি প্রশ্ন একটু টেকনিক অবলম্বন করলে যে কোনো প্যাসেজ আসুক, প্যাসেজ কমন বাঁধার কোনো প্রয়োজন নেই। জাস্ট যে কোনো প্যাসেজ সিচুয়েশনালি আমরা লিখতে পারি, সেরকম একটি উপস্থাপনা আমি করতে চলেছি। কেউ না টেনে ভিডিওটি একবার হলেও জাস্ট একবার দেখো। আশা করি তুমি প্যাসেজ সম্পর্কে তোমার যত সমস্যা রয়েছে তার সমাধান ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো আমাদের প্যাসেজ আনসিন প্যাসেজে 20টি নম্বর। আনসিন প্যাসেজের উত্তর করার নিয়মাবলী 20 নম্বরের জন্য। প্রথমে আমরা জেনে নেই যে আমাদের আনসিন প্যাসেজে কী কী আইটেমগুলো পরীক্ষা থাকবে। আনসিন প্যাসেজ অংশে 20 নম্বর থাকে। এখানে নিম্নলিখিত আইটেমগুলোর মধ্যে যে কোনো 5টি আইটেম পরীক্ষা থাকবে। আইটেমগুলো হলো আমাদের 6টি আইটেম মোটামুটি পরীক্ষার জন্য আমাদের ফিক্স করা, যেখান থেকে আমাদের যে কোনো তোমার 5টি আইটেম অথবা কখনো কখনো 4টি আইটেমও পরীক্ষায় এসে থাকে। তো আমরা দেখি আমাদের কী কী আইটেমগুলো রয়েছে। প্রথমত আমরা দেখতে পাচ্ছি আনসারিং দ্য কোয়েশ্চেন, অর্থাৎ প্রশ্নের উত্তর করার বিষয়টা আমাদের প্রথমত থাকে। এখানে আমাদের কতগুলো প্রশ্ন দেওয়া থাকবে, অর্থাৎ এই আনসারিং কোয়েশ্চেন্সের 2টি প্রশ্ন থাকে, কখনো কখনো 3টি প্রশ্নও থাকে। তো 2টি যদি প্রশ্ন আসে তাহলে 2 দুগুণে 4, 3টি প্রশ্ন যদি আসে তোমার 3 দুগুণে 6, এই 6টি নম্বর থাকবে। তো এক্ষেত্রে এই আনসারিং কোয়েশ্চেন আমরা প্যাসেজটি পড়ে এই প্রশ্নের উত্তরগুলো করি। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটু বিস্তারিত উত্তর লিখতে হয়, কমপক্ষে 2 থেকে 3 লাইন অবশ্যই লিখতে হয়, কেননা 2টি নম্বর যেহেতু, সেক্ষেত্রে অবশ্যই একটু বিস্তারিত প্রশ্নের উত্তরটি আমাদের লিখতে হয়। 2 নম্বরে যে প্রশ্নটি আমাদের জন্য ন্যাশনাল ইউনিভার্সিটি সিলেবাসে রেখেছে সেটা হচ্ছে গেসিং ওয়ার্ড মিনিং অ্যান্ড সেন্টেন্স মেকিং, অর্থাৎ 2 নম্বর আইটেমটা হচ্ছে তোমার ওয়ার্ড মিনিংকে গেস করতে হবে। তোমার কি বলে কতগুলো শব্দ দেওয়া থাকবে, সেই শব্দের থেকে তোমাদেরকে এখানে গেস করতে হবে ওয়ার্ডের মিনিংটা, অর্থাৎ ইংলিশে মিনিং বের করতে হবে এবং সেন্টেন্স মেকিং করতে হবে, অর্থাৎ যে শব্দটি তুমি প্রশ্নে ছিল সেই প্রশ্ন প্রদত্ত শব্দটি দিয়ে বাক্য রচনা তৈরি করতে হবে, মানে বাক্য রচনা করতে হবে। এই হচ্ছে আমাদের দ্বিতীয় আইটেম। এখানে দেখা যায় যে 6 বা 7টি ওয়ার্ড থাকে, প্রশ্নে আমাদের বলা থাকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে। তারপর প্যাসেজ থেকে আমাদের তৃতীয় যে আইটেমটা সেটা হচ্ছে রিকগনাইজিং মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়া। এটা হচ্ছে মেইন আইডিয়া লিখতে হবে অথবা এবং সাপোর্টিং আইডিয়া লিখতে হবে, অর্থাৎ তোমাকে যে প্যাসেজটা দেওয়া হচ্ছে সেই প্যাসেজ থেকে আলোচ্য বিষয়টা কি এবং এই আলোচ্য বিষয়ের উপর কেন্দ্র করে সাপোর্টিং আইডিয়াগুলো কী কী, অর্থাৎ এই আইডিয়াগুলোকে ভর করে কোন আইডিয়াগুলো প্যাসেজে আলোচিত হয়েছে। চতুর্থ আইটেম হচ্ছে রাইটিং সামারি লেখা। তো সামারি লেখা একটি জরুরি আইটেম, আমরা ছোটোকাল থেকে লিখে আসছি এটা বিভিন্ন ক্লাসে। তো সামারি রাইটিংটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সামারি রাইটিংটা কীভাবে লিখি আমরা সবাই জানি যে আমাদের ছোটোকাল থেকে আমরা প্যাসেজ থেকে দেখে দেখে লিখি। তো এক্ষেত্রে অবশ্যই একটু টেকনিক অবলম্বন করা উচিত, যেহেতু আর্টস লেভেল। সেটা আমি তোমাদের আলোচনা করবো ইনশাআল্লাহ, তবে একটু দেখো ভিডিওটি। তারপর 5 নম্বরে রয়েছে আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট পারপাসেস অ্যান্ড টাইপস অফ রিডিংস। এই প্রশ্নটি আমাদের পরীক্ষা এখন আর তেমন আসে না, তবে সিলেবাসে আছে, এটা আমি আলোচনা করব না যেহেতু আমাদের পরীক্ষা আসে না, এবং আমি মোটামুটি ডেফিনেটলি বলতেই পারি এই প্রশ্নটি আমাদের পরীক্ষা দিবে না, এটা আমার অভিজ্ঞতার আলোকে বলতে পারি। 6 নম্বর রয়েছে কিওয়ার্ড রাইটিং,
আমাদের কিওয়ার্ড রাইটিং প্রশ্নটি ইদানিং দেখা যায় মাঝে মাঝে দেয় না, তবে আগে প্রায় দিত। দ্যাটস ওয়াই কিওয়ার্ড রাইটিংটাও আমাদের শিখে যেতে হবে। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আমরা দেখতে পাচ্ছি যদি আমাদের 4টি প্রশ্ন দেয়, তাহলে 4টি প্রশ্নে আমাদের প্রতিটি প্রশ্নে 5 করে, বা যেমন আনসারিং কোশ্চেনে 6 থাকবে, তারপরে বাকি প্রশ্নগুলো যেমন সামারিতে 5 থাকলো, তারপরে এভাবে ডিস্ট্রিবিউট করে 4টা প্রশ্নে আমাদের 20 নম্বর ডিস্ট্রিবিউট করবে। আর যদি দেখা যায় 5টি প্রশ্নই আসে, তাহলে 4 5 20 এইভাবে তোমাদেরকে বাজেট করা হবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি পরীক্ষা, আমাদের প্যাসেজে কী কী লিখতে হয় তারই একটি আমাদের ধারণা। তো এবার আসো আমরা এইগুলো কীভাবে আনসার করব তার কিছু নিয়মাবলী আলোচনা করব। প্রথমে আলোচনা করবো আমরা আনসারিং টু কোয়েশ্চেন্স, অর্থাৎ প্রশ্নের যে প্যাসেজটি থাকবে সেই প্যাসেজের যে আমাদের প্রশ্ন তৈরি করতে হবে, সেই প্রশ্নটা আমরা কীভাবে তৈরি করতে পারি, উত্তর করতে পারি, সেটা আমরা আলোচনা করব। আচ্ছা, এখানে 1 থেকে 3 লাইনের ভিতরে প্রশ্নের উত্তর লিখতে হয়। প্রতিটি প্রশ্নের নম্বর 2। যেহেতু প্রতিটি প্রশ্নের উত্তরের নম্বর হচ্ছে তোমার 2, সেক্ষেত্রে অবশ্যই প্রশ্নটিকে একটু এলাবোরেট করতে হয়, অর্থাৎ একটু বিস্তারিত লিখতে হয়। সেক্ষেত্রে কমপক্ষে 2 থেকে 3টি লাইন লিখতে হয়। তারপরে আমাদের টেকনিক হচ্ছে প্রথমে প্রশ্নটি পড়ে প্রদত্ত ডব্লিউএস কোশ্চেনের সাহায্যে উত্তরে কী চাওয়া হয়েছে তা বুঝে নাও। অর্থাৎ তোমাকে একটু প্রশ্নটা পড়তে হবে, পড়ে বুঝতে হবে যে এই আমার মূলত এখানে কী চাওয়া হচ্ছে, এবং এই ডব্লিউএস কোশ্চেনগুলো আমরা যদি জানি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রশ্নে মূলত কী চাওয়া হচ্ছে। তো ডব্লিউএস কোশ্চেনগুলোকে একটু অর্থ জানি আমরা। চলো, যে প্রথমে আছে ডব্লিউএস কোশ্চেনগুলো দেখো। হু দিয়ে যদি তোমাকে কোনো কোশ্চেন করে, তার অর্থ হচ্ছে কে বা কারা, এবং উত্তরে চাওয়া হচ্ছে একজন ব্যক্তি। অর্থাৎ তোমাকে যদি হু দিয়ে কোনো কোশ্চেন করে প্যাসেজটিতে, তাহলে তোমাকে প্যাসেজে খুঁজে ওই ব্যক্তিটাকে বের করতে হবে, তখন ওই ব্যক্তিটা বসাই দিলে উত্তরটা হয়ে যাবে। ওয়ার্ড দিয়ে যদি প্রশ্ন থাকে, তাহলে কি এটা দিয়ে বস্তু চাওয়া হচ্ছে বা কোনো একটা বিষয়ের নাম যাওয়া হচ্ছে। ওয়াই দিয়ে প্রশ্ন করলে কেন, আর এটা দিয়ে কারণ বা উদ্দেশ্য, আমি উদ্দেশ্যটাও লিখি একটু। অর্থাৎ তোমার ওয়াই দিয়ে প্রশ্ন করলে উদ্দেশ্য চাইতে পারে। হুজ মানে কার, এটা দিয়ে ব্যক্তি চাইবে। তারপর আছে হাউ লং, কতক্ষণ, এটা দিয়ে সময় চাইবে। হোয়েন মানে কখন, এটা দিয়েও সময় চাইবে। হোয়ার দিয়ে প্রশ্ন করলে স্থান চাইবে। হাউ দিয়ে প্রশ্ন করলে প্রক্রিয়া বা উপায় চাইবে। হাউ মাচ দিয়ে প্রশ্ন করলে কতটুকু পরিমাণ চাইবে। এটা অবশ্য এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে লিখলাম মানে জাস্ট জানার জন্য, প্রশ্নের অর্থটাকে বোঝার জন্য। এরপর প্যাসেজের সাহায্যে উত্তরটি বসিয়ে দেওয়াটাই বেশি নিরাপদ। আমরা অনেকদিন পর লেখাপড়া করছি, অনেক সময় বানাই লিখতে গিয়ে আমরা কিন্তু ভুল করে বসি। তো আমাদের যদি এখানে স্পেলিংয়ে, গ্রামারে ভুল হয়, স্যারেরা কিন্তু এটাকে মার্ক করেন, এবং এখান থেকে মানে মার্ক করেন বা আন্ডারলাইন করেন, এবং এইটাকে আন্ডারলাইন করে কিন্তু তিনি নম্বরগুলো কাটেন। এক্ষেত্রে আমরা যদি প্রশ্নের উত্তরগুলো প্যাসেজ থেকে হুবহু উঠিয়ে দেই, যদিও অনেক টিচার বা অনেকেই আমরা বলে থাকি যে প্যাসেজ থেকে হুবহু কপি করা যাবে না, এটা বলে থাকি, বাট আলটিমেটলি কিন্তু অনেক ছাত্রছাত্রী এটাই করে থাকে। সো এটাই যদি করতে চাও, একটু স্কিলডভাবে যদি করো, মানে দক্ষতার সাথে করো, তাহলে কিন্তু মার্কস একটু সিকিউর থাকে, একটু নিরাপদ থাকে। সো এর জন্য আমি বলবো তোমাদেরকে প্যাসেজ থেকে তোমরা দেখে লেখো, তবে যেটা উত্তর চাওয়া হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট লিখবে যেখানে চাওয়া হচ্ছে। যেমন উদাহরণস্বরূপ যদি বলি যে তোমার নাম যদি জানতে চাই, তাহলে তুমি তোমার এলাকার নাম জানাই দিও না, মানে এলাকার নাম বলো না। যদি বলে তোমার নাম কি, তুমি যদি বলো যে আমি বাস করি মানে ঢাকা, এরকম তো উত্তর আসবে না। তোমার নাম চাইলে নাম দেবে, এলাকার নাম চাইলে এলাকার নাম দেবে। বুঝাতে চাচ্ছি, প্রশ্নের যে বিষয়টি চাওয়া হচ্ছে উত্তর, সেই উত্তরটি খুঁজে বের করার চেষ্টা করবে, এবং খুঁজে বের করে প্যাসেজ থেকে যে লাইনে উত্তরটি রয়েছে সেই লাইনটি বসিয়ে দাও। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, তোমরা হয়তো 2-এ যদি 2 নাও পাও, কমপক্ষে 1 তো পাবে, এই আর কি। আর যদি বানাই যারা লিখতে পারো, তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা নিজেদের থেকে বানিয়ে লিখবা, তাদের জন্য একটু হেল্প করতে পারি আমি। সেটা হচ্ছে তবে নিজের থেকে উত্তর করা যেতে পারে, তবে কিছু নিয়ম মেনে চলতে হয়। যারা প্রশ্নগুলোকে বানাই লিখবা নিজের থেকে, তারা কিছু সূত্র মেনটেন করবে। আমি সেই সূত্রগুলো একটু আলোচনা করব। রুল নম্বর 1, মানে প্রশ্নের উত্তর যারা নিজেরা বানাই করবা তাদের জন্য, যদি প্রশ্নটি ডু ডাজ ডিড দিয়ে করা হয়, তবে উক্ত ডু ডাজ ডিডের পর থেকে লেখা শুরু করো। আচ্ছা, এবং ডাজ থাকলে ভার্বের সাথে এস বাই এস যোগ করো, ডিড থাকলে ভি টু দাও। যেমন একটি প্রশ্ন যদি আমরা বলি, যেমন একটা প্রশ্ন প্যাসেজ দেওয়া ছিল, হোয়েন টু উই গেট রিড অফ দিস প্রবলেম, আমরা এই সমস্যাটি থেকে কখন উত্তরণ ঘটাতে পারি। তাহলে দেখো ডু ডাজ ডিড দিয়ে এখানে ডু রয়েছে, রাইট? তো ডু দিয়ে যেহেতু প্রশ্নটি রয়েছে, আমরা ডুর পর থেকে লেখা শুরু করবো। দেখো উই গেট রিড অফ দিস প্রবলেম, তাহলে প্রথমে আমরা
উই গেট রিড অফ দিস প্রবলেম, আমরা এই সমস্যা থেকে উত্তরণ পাই। তারপর প্লাস উত্তরটি বসিয়ে দাও, জাস্ট সিম্পল। ধরো আরেকটি প্রশ্ন করা হলো, হাউ ডাজ গ্লোবালাইজেশন হেল্প ক্যাপিটালিজম, বিশ্বায়ন কিভাবে পুঁজিবাদকে সাহায্য করে? তাহলে তোমাকে বলেছি ডু ডাজ ডিড দিয়ে যদি প্রশ্ন দেখে, তোমাকে ডু ডাজ ডিডের পর থেকে লেখা শুরু করবে। তাহলে দেখো ডাজ দিয়ে যেহেতু রয়েছে, তুমি ডাজের পর থেকে লেখা শুরু করবে, গ্লোবালাইজেশন থেকে লেখা শুরু করো। গ্লোবালাইজেশন হেল্প, কিন্তু আমরা জানি যে ডাজ থাকলে মূল ভার্বের সাথে এসবাইস দিতে হবে, দ্যাটস ওয়াই হেল্প থেকে হেল্পস। গ্লোবালাইজেশন হেল্পস ক্যাপিটালিজম, তারপর উত্তরটি প্যাসেজ থেকে খুঁজে খুঁজে বের করে দাও। এরপর দেখো হাউ ডিড ক্যাপিটালিজম ডেভেলপ, পুঁজিবাদ কিভাবে উন্নত হয়েছিল। এখানে ডিড কথাটি রয়েছে, তার জন্য আমরা ডিডের পর থেকে লেখা শুরু করতে পারি ক্যাপিটালিজম ডেভেলপড প্লাস উত্তরটি প্যাসেজ থেকে খুঁজে বের করে দাও। আর বারবার বলছি, তারা এত প্যারার ভিতরে যেতে চাও না, তবে প্যাসেজ থেকে লাইন উঠিয়ে দাও, তাতেও আনসার হবে। 2 নম্বর সূত্র, আনসার যদি তুমি বানাই লিখতে যাও, তাহলে 2 নম্বর সূত্র হচ্ছে প্রশ্নটি ডু ডাজ ডিড দিয়ে না করে অন্য কোনো অপারেটর অক্সিলারি ভার্ব যেমন am, is, are, was, were, have, has, had, can, could, may, might, shall, should, will, would ইত্যাদি দিয়ে থাকলে উত্তরটা বসাবে এভাবে, প্রথমে সাবজেক্ট, তারপরে অপারেটর, ওই যে তোমার যেগুলো বললাম, এই যে অক্সিলারি ভার্বগুলো, এই যেখানে আমরা যে আলোচনা করলাম, প্লাস বাকি অংশ সব প্লাস উত্তরটি। উদাহরণস্বরূপ দেখো, আমি একটু তোমাদেরকে আলোচনা করছি। হাউ ক্যান উই মেক দ্য রাইট চয়েসেস টু গো অ্যাহেড, সামনে এগিয়ে যাওয়ার জন্য আমরা সঠিক সিদ্ধান্ত গঠন করতে পারি কীভাবে? তাহলে প্রথমে সাবজেক্টটা বসাবো, সাবজেক্ট হচ্ছে উই, তাহলে উইটা আমি এখানে বসালাম। দেখো তারপর হচ্ছে অপারেটর মিনস মানে অক্সিলারি ভার্বটা, তাহলে অক্সিলারি ভার্বটা হচ্ছে ক্যান, তাহলে উই ক্যান, তারপর বাকি সব, তো বাকি সব হচ্ছে মেক দি রাইট চয়েসেস টু গো অ্যাহেড, তারপরে উত্তরটা প্যাসেজ থেকে খুঁজে বের করো বাই এডুকেশন। অথবা আরেকটি উদাহরণ যদি তোমাদের সাথে আলোচনা করি, হাউ ক্যান উই মিট চ্যালেঞ্জেস অ্যান্ড ওভারকাম অবস্টেকল টু প্রোগ্রেস, তাহলে সাবজেক্ট হচ্ছে উই, ক্যান অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, তাহলে উই ক্যান, বাকি অংশ মিট চ্যালেঞ্জেস অ্যান্ড ওভারকাম অবস্টেকল টু প্রোগ্রেস বাই এডুকেশন। হোয়াই ইজ এডুকেশন কম্পেয়ার টু লাইট, শিক্ষাকে কেন আলোর সাথে তুলনা করা হয়? তাহলে আমাদেরকে আগে সাবজেক্ট বসাবো, এডুকেশন, ভার্ব হচ্ছে ইজ, এডুকেশন ইজ কম্পেয়ার টু লাইট বিকজ ইট রিমুভস দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স। 2 নম্বর সূত্র হচ্ছে এভাবে, তুমি যদি বানিয়ে উত্তর লেখো তাহলে এভাবে তুমি সাজাতে পারো। রুল নম্বর 3 যেটা, সেটা হচ্ছে হোয়াট বা হুইচ, এরপর অ্যামিজার ওয়াজয়ার থাকলে অ্যামিজার ওয়াজয়ারের পর থেকে লেখা শুরু করো এবং শেষ পর্যন্ত লেখো। তারপর অ্যামিজার ওয়াজয়ার লিখে উত্তরটি সাজাও। আচ্ছা, রুল নম্বর 4 লিখেছি, যদি হোয়াট ডু ইউ মেন বাই বা হোয়াট ডু ইউ থিঙ্ক অফ বা হোয়াট ইজ দিয়ে প্রশ্ন হয়, তবে প্রশ্নের উত্তরে বিষয় মেজ দিয়ে লেখো। ধরো প্রশ্ন করা হলো হোয়াট ডু ইউ মেন বাই কম্পিউটার বলতে তুমি কি বোঝো, তাহলে উত্তরটি সাজাতে পারো বিষয় মিনস, কম্পিউটার দিয়ে প্রশ্ন করেছে, তাহলে কম্পিউটার মিনস কম্পিউটার বলতে বোঝায়, এরপর উত্তরটি পেছন থেকে খুঁজে বের করো। 5 নম্বরে বলেছি ডব্লিউএস যদি সাবজেক্ট হিসেবে কাজ করে, তবে কেবলমাত্র উক্ত ডব্লিউএস স্থানে উত্তরটি বসাতে হয়। যেমন ধরো, হোয়াট ইজ দ্য মেইন কালপ্রিট অফ গ্রিনহাউস ইফেক্টের প্রধান অপরাধী কে? তাহলে হোয়াটের জায়গায় শুধু উত্তরটা বসিয়ে দিলেই হলো, কার্বন ডাই অক্সাইড ইজ দ্য মেইন কালপ্রিট অফ গ্রিনহাউস ইফেক্ট। অথবা হু কল্ড ইউ ইয়েস্টারডে, কে তোমাকে গতকাল ডেকেছিল? কামাল কল্ড মি ইয়েস্টারডে, কামাল আমাকে গতকাল ডেকেছিল। যারা অনেক ধৈর্য ধরে এতটুকু দেখেছো, ধন্যবাদ। আর আমজনতার জন্য টেকনিক সেটা হচ্ছে কোনো সূত্রের কথা বিবেচনা না করে খোদ প্যাসেজ খোদ আনসিন কম্প্রিহেনশন থেকে আনসিন কম্প্রিহেনশন থেকে লাইন উঠিয়ে দেবে। আমার মনে হয় এটাই সব থেকে বেশি নিরাপদ এবং এটাই আমার পছন্দের বিষয়। অর্থাৎ অনেক ছাত্রছাত্রী যত পড়িয়েছি তাদেরকে দেখেছি, তারা এই নিয়মের কি বলে যন্ত্রণায় পড়ে গিয়ে তারা ভুল করে ফেলেছে। দ্যাটস ওয়াই তাদের জন্য একমাত্র কথা হচ্ছে কোনো সূত্রের কথা বিবেচনা না করে খোদ আনসিন কম্প্রিহেনশন থেকে লাইন উঠিয়ে দাও, এটাই বোধহয় বেটার আর কি। এইগুলো প্রথম কথা, অর্থাৎ প্রশ্নের উত্তর কীভাবে আমরা তৈরি করতে পারি। প্রশ্নের উত্তর আমরা প্যাসেজ থেকে লিখতে নিরাপদ, প্যাসেজ বানাই লিখবো, তাদের জন্য সূত্রগুলো বললাম। এবার আসো আমাদের পরবর্তী আইটেম, সেটা হচ্ছে গেসিং দ্য ওয়ার্ড মিনিং, অর্থাৎ
বাক্যের অর্থগুলোকে গেস করা প্লাস বাক্য রচনা করা। এখানে কমপক্ষে 7টি ওয়ার্ড থাকবে, যার মধ্যে 4টি শব্দের সিনোনিম অর্থাৎ ইংরেজি শব্দার্থ লিখতে হবে। সিনোনিম এবং ইংরেজি শব্দার্থ অবশ্য এক জিনিস না। ওয়ার্ড মিনিংটা হচ্ছে শব্দের অর্থ বলতো, তুমি যা বুঝেছো তাই। মানে ওয়ার্ড মিনিংটা একাধিক শব্দে হতে পারে, আর সিনোনিম কিন্তু এক শব্দে হয়। তো আমাদের এখানে সিনোনিম চাইনি, চেয়েছে হচ্ছে ওয়ার্ড মিনিং। তো সিনোনিম কথাটা চাইনি। তো সিনোনিম এক ধরনের ওয়ার্ড মিনিং, কিন্তু ওয়ার্ড মিনিংটা সব সিনোনিম নয়, ঠিক আছে? যে সবসময় সিনোনিম বসাতে হবে এমন কোনো কথা নয়। ধরো তোমাকে যদি বলা হলো চেয়ার, চেয়ার শব্দের সিনোনিম চাইলো, মানে ওয়ার্ড মিনিং চাইলো, তো তুমি তো চেয়ার শব্দের ওয়ার্ড মিনিং পাবে না, মানে সিনোনিম পাবে না। সো তোমাকে ওয়ার্ড মিনিং লিখতে হবে। যেমন চেয়ার বলতে কি বোঝায়, যে এ টুল টু বি সিট, কি বলে, টু সিট, বসার জন্য একটি যন্ত্র। এইটা অর্থ লিখলাম, দ্যাটস এনাফ, এরকম আর কি বিষয়টা। যে সিনোনিম লিখতে হবে এমন কোনো কথা নেই। তারপর ওই মূল শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করতে হবে, অর্থাৎ যে শব্দটি দিয়েছে ওই শব্দটি দিয়ে আমাদের একটি বাক্য রচনা করতে হবে। যেমন আমি তোমাদেরকে যদি উদাহরণ দেখাই, পরীক্ষায় যদি একটি প্রশ্ন, যেমন রাইট ডাউন দ্য মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর ফ্রেজেস ইন ইংলিশ, নিম্নলিখিত শব্দের ইংরেজিতে ওয়ার্ড মিনিং লেখো, অ্যান্ড মেক সেন্টেন্সেস ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ, তোমার নিজের ভাষায় বাক্য তৈরি করো। ধরো তোমাকে ওয়ার্ড দিয়ে এনি ফর, মানে যে কোনো 4টি, তোমাকে ওয়ার্ডগুলো দিয়েছে। এভিডেন্স মানে প্রমাণ, অ্যাপিয়ার অন হাজির হওয়া, ডিউ টু কারণে, আচ্ছা, তারপর আছে কি বলা যায় যে অ্যাস্ট্রিনজেন্ট অর্থাৎ তীক্ষ্ণ, ফেভার মানে পক্ষে থাকা, কনজাম্পশন মানে ব্যবহার। এগুলোর ইংরেজিতে অর্থ লিখতে হবে। কীভাবে উত্তরটা করা যায়, আনসার দিয়ে আমরা লিখতে পারি, ইভিডেন্সের ব্র্যাকেটে লিখতে পারি, বা একটা অন্য সিস্টেমে অ্যান্সার করা যায়। আমি তোমাকে একটি উদাহরণের মাধ্যমে দেখাবো একটি প্যাসেজ অ্যান্সার করে, সেটা সামনে একটু অপেক্ষা করো। তো এভিডেন্সের অর্থ লেখা যায় টেস্টিমনি। বাক্য রচনা করলাম যে ক্যান ইউ প্রোভাইড এনি এভিডেন্স ইন দিস কেস, তুমি কি এই ক্ষেত্রে কোনো প্রমাণ দিতে পারবে। অ্যাপিয়ার অন টু প্রেজেন্ট, আচ্ছা, আই ওয়াজ এক্সাইটেড ওয়েন শাকিব খান অ্যাপিয়ার্ড অন দ্য স্ক্রিন অফ দ্য মুভি, যখন শাকিব খান আমাদের স্ক্রিনের মুভিতে উপস্থিত হলো আমি এক্সাইটেড হয়ে গেলাম। অ্যাপিয়ার অন, তো অ্যাপিয়ার অন দিয়ে আমরা বাক্য রচনা করলাম, এবং যাকে দিয়ে বাক্য রচনা করেছি তাকে আন্ডারলাইন করে দিলাম। এরপর ডিউ টু, ডিউ টু দিয়ে বাক্য রচনা করছি। ডিউ টু মানে কারণে, তাহলে ফর দ্য রিজন, কারণে। আই কুড নট গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারিনি, ডিউ টু মাই ইলনেস, আমার অসুস্থতার কারণে। তারপরে অ্যাস্ট্রিনজেন্ট অর্থাৎ শার্প, তাহলে হি ইজ অ্যান অ্যাস্ট্রিনজেন্ট ইন নেচার, সে তার স্বভাবে অ্যাস্ট্রিনজেন্ট। আমি আমার পছন্দের 4টি ওয়ার্ড লিখলাম, দেয়া থাকবে হচ্ছে 6টা বা 7টা। সো ওয়ার্ড মিনিংয়ের ক্ষেত্রে কোনো শর্ট টেকনিকের কথা বলতে পারছি না, জাস্ট তুমি হচ্ছে এখানে তোমার কোনো টেকনিকের বিষয় না, জাস্ট তোমাকে লিখতে হবে। আর সতর্কতার কথা হচ্ছে এই শব্দগুলো তো অবশ্যই প্যাসেজে রয়েছে, এই শব্দগুলো দিয়ে বাক্য রচনা করতে গেলে তুমি যদি প্যাসেজ থেকে লাইন দিয়ে বাক্য রচনা করো তাহলে কিন্তু বিপদ হতে পারে। সো বলবো প্যাসেজ থেকে লাইন দিয়ে বাক্য রচনা না করে নিজে যা পারো সেটা বাক্য রচনা করবে। এরপর আমাদের তৃতীয় যে আইটেমটি প্যাসেজ থেকে, সেটা হচ্ছে রিকগনাইজিং মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়া। এটা হচ্ছে আমাদের সব থেকে একটা গুরুত্বপূর্ণ জায়গা। গুরুত্বপূর্ণ জায়গা কেন? এই রিকগনাইজিং মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়া, এখান থেকে আমরা নিশ্চিত মার্কস পাচ্ছি, কেননা এখানে শর্ট টেকনিক রয়েছে। কীরকম? রিকগনাইজিং মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়া, এই অংশের উত্তর করার জন্য 2টি ঘর করবে, এবং এক ঘরে মেইন আইডিয়া এবং আরেক ঘরে 2 থেকে 4টি বাক্যের মধ্যে সাপোর্টিং আইডিয়া লিখতে হবে। আমি একটা পেন্সিল দিয়ে ঘর করব, এরকম বক্স করব, বক্স করার পরে বাম পাশেরটাই লিখব মেইন আইডিয়া, ডান পাশেরটা লিখব সাপোর্টিং আইডিয়াস। তাহলে যেমন আমাদের যদি একটি প্যাসেজের কথা কল্পনা করি, ট্রি প্লান্টেশন ইজ এ ক্রাইং নিড ইন আওয়ার কান্ট্রি, বৃক্ষরোপণ আমাদের দেশের একটি ক্রাইং নিড, এটা হচ্ছে আমার প্যাসেজের মেইন আইডিয়া। এবং এই আইডিয়াটিকে সাপোর্ট করে এমন 3টি আইডিয়া আমরা এখন লিখব ট্রি প্লান্টেশনের উপর ভিত্তি করে। এই আইডিয়ার উপর ভিত্তি করে আমরা এইখানে 3টি সাপোর্টিং আইডিয়া লিখব। ট্রি প্লান্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, ট্রিজ আর ভেরি ইউজফুল ফর আস, ট্রিজ প্রোভাইড আস উইথ মেনি নেসেসারি থিংস। যারা না পারবা আমি তাদেরকে বলবো, টেকনিকটা হচ্ছে শর্ট টেকনিক, তুমি না পারলে মেইন আইডিয়ার ঘরে প্যাসেজের প্রথম লাইনটা উঠে দিবা যা থাকুক, ঠিক আছে? সাপোর্টিং আইডিয়ার ক্ষেত্রে 4টি লাইন লিখতে হবে। কোথা থেকে লিখবা? প্রথম দিক থেকে প্যাসেজের প্রাসঙ্গিক কিছু লাইন
মাঝের অংশ থেকে প্যাসেজের প্রাসঙ্গিক একটি লাইন, শেষের দিক থেকে প্যাসেজের প্রাসঙ্গিক একটি লাইন, প্যাসেজের শেষ লাইন। এইভাবে তুমি যদি উপস্থাপন করো কমপক্ষে 4-এর ভিতরে ইনশাআল্লাহ 2 পাবে। সো এইভাবে লিখতে বোধহয় যারা একটু মোটেও না পারো তারা 2 নম্বর যদি তুমি নিশ্চিত করতে চাও কমপক্ষে, তাহলে ইনশাআল্লাহ তুমি এইভাবে লিখলেই হবে। আশা করি খুবই সহজে তোমরা বুঝতে পারছো। নেক্সট আসো কিওয়ার্ড রাইটিং, মূল শব্দ লেখা। এখানে প্যাসেজের প্রথম বা শেষ লাইন থেকে কিওয়ার্ড লিখতে বলা হতে পারে। মানে প্যাসেজ থেকে তোমাকে অবশ্যই কিওয়ার্ড লিখতে বলবে, সেটা প্রথম লাইনে হতে পারে, শেষ লাইনে হতে পারে। প্যাসেজে অবশ্য প্রশ্ন উল্লেখ করবে যে প্রথম লাইন থেকে লিখতে হবে নাকি শেষ লাইন থেকে লিখতে হবে। তোমার পরীক্ষায় যে প্যাসেজই আসুক না কেন, এই যে আমি একটা ফরম্যাট দিচ্ছি, এই ফরম্যাটটা তুমি যদি মুখস্থ করো তাহলে যে কোনো প্যাসেজের কিওয়ার্ড তুমি লিখতে পারবে। ধরো কাউকে প্যাসেজে একটা কিওয়ার্ড লিখতে বললো, ফার্স্ট সেন্টেন্স বা লাস্ট সেন্টেন্স, তাহলে তুমি এভাবে লিখবা, দ্য কিওয়ার্ড ইন দ্য ফার্স্ট অর লাস্ট সেন্টেন্স অফ দ্য অ্যাবভ টেক্সট ইজ ড্যাশ। তোমার কাছে মনে হবে যে শব্দটা কিওয়ার্ড, সেই শব্দটা এখানে শুধু বসাই দিবা। ইট হেল্পস আস আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। এটা আমাদের মানে বাক্যের অর্থ বুঝতে সাহায্য করে। অ্যাগেইন দ্য কিওয়ার্ড ইজ ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আবার কিওয়ার্ডটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিকজ ইট ইজ নিডেড ফর দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। এটি বাক্যের গঠনের জন্য প্রয়োজন। উই ক্যান নট থিঙ্ক দ্য ডিকশন অফ দ্য সেন্টেন্স। আমরা বাক্যের ডিকশন অর্থাৎ রচনা শৈলীর কথা কল্পনাও করতে পারি না উইদাউট দ্য ওয়ার্ড, শব্দটি ছাড়া। সো যে শব্দটি আছে এই শব্দটি ইজ দ্য কিওয়ার্ড ইন দিস সেন্টেন্স, এই বাক্যের কিওয়ার্ড। ইন দিস ওয়ে, এভাবে দ্য ওয়ার্ড হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য প্যাসেজ। এই হচ্ছে আমাদের মোটামুটি কি বলে তোমার কিওয়ার্ড লেখার শর্ট টেকনিক। তুমি জাস্ট এরকম মুখস্থ করবে এবং যে কোনো কিওয়ার্ড আসুক তুমি এইটা দিয়ে বানায় লিখবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যাদের কাছে শিট আছে তারা শিট থেকে মুখস্থ করে নিও, যাদের কাছে শিট নেই তারা এখান থেকে নোট করে নিও। তো এবার আসো সামারি রাইটিং। এটা হচ্ছে আমাদের একটা কমন বিষয়। সামারি আমরা ছোটোকাল থেকে লিখি। তো ছোটোকাল থেকে লেখার ক্ষেত্রে আমরা কিছু টেকনিক অবলম্বন করব। এখানে 4 থেকে 5টি বাক্যের মধ্যে প্যাসেজটির মূল বিষয়বস্তু তুলে ধরতে হবে। প্রথমে আমরা একটা শিরোনাম দিব। সামারিতে শিরোনামটা দিলে কিন্তু সামারির আসলে মানটা একটু বেড়ে যায়। তো অবশ্যই আমরা শিরোনাম দেব। শিরোনামটা দেবো কি, যে বিষয় নিয়ে এই প্যাসেজটা আলোচিত হচ্ছে সেই বিষয়ের নামটা আমি লিখে দেবো, দেন আমি সামারিটা লিখব। সামারিটা লেখার ক্ষেত্রে অবশ্যই বলবো একটা প্যারায় লিখবা। একাধিক প্যারা হলে কিন্তু স্যারেরা মাইন্ড করবেন এবং মার্কস কেটে দেবেন। আর সামারির বিষয়টা হচ্ছে আয়তনটা, সামারির আকার এটা খুবই ছোট হতে হবে। 4 থেকে 5 লাইনের বেশি যেন না হয়, যত ছোট করতে পারো। অর্থাৎ তুমি বিষয়বস্তুকে অল্প কথায় তুলে ধরবে। বলুন সামারি জিনিসটা কি, সারাংশ। ধরো এটাকে যদি উদাহরণ সহকারে বুঝাই, যে ধরো তোমাকে একটা মিটিংয়ে বা একটা মঞ্চে তোমাকে বক্তব্য দিতে বলা হলো। তুমি এখন মনে করো যে বাসা থেকে সাজিয়ে আছো, যে বিষয়গুলো তুমি আলোচনা করবে সেখানে তুমি 50 মিনিট লাগবে, কিন্তু তুমি স্টেজে উঠে দেখলে তোমাকে দেওয়া হয়েছে 5 মিনিট সময়। তখন ওই 50 মিনিটে যে কথাগুলো বলতে, তুমি 5 মিনিটে সেই কথাগুলোই বলবে সংক্ষেপে, যাতে কোনো বিষয় বাদ না যায়। তো এই যে 50 মিনিটের কথা 5 মিনিটে বলা, এটাকেই সারাংশ বলে। অর্থাৎ তোমাকে একটি দীর্ঘকায় প্যাসেজ দেবে, ওই প্যাসেজটিকে তুমি 4 বা 5 লাইনের মধ্যে ব্যাখ্যা করবে, যাতে পুরো বিষয়টি ওই 4 থেকে 5 লাইনের মধ্যে থাকবে। এটাই সামারি। কিন্তু আমরা অনেক সময় না বুঝে প্যাসেজের লাইন লিখি এবং এর কারণে আমাদের দেখা যায় বিষয়বস্তু এখানে ফুটে ওঠে না। তার জন্য বলবো যে যারা প্যাসেজ থেকে লাইন উঠাও, একটু সতর্কভাবে উঠাবে, যে লাইনগুলো পুরো প্যাসেজকে রিপ্রেজেন্ট করে। তো আসো আমরা প্রথমে একটা শিরোনাম লিখবো, দেন আমি তোমাদেরকে এভাবে জাস্ট একটা সামারি তৈরি করব। এখানে গ্রিন টি সম্পর্কে আমি একটু উদাহরণ দিয়েছি। যারা পরীক্ষায় একটু টেকনিক অবলম্বন করবে তাদের ক্ষেত্রে বলবো, টেকনিকটা হচ্ছে সামারি কীভাবে লিখবা। প্রথমে আলোচ্য বিষয়ের শিরোনাম দেবে, ঠিক আছে। শিরোনাম যেমন আমি এখানে গ্রিন টি দিয়েছি, তারপরে শিরোনাম দেবে। তারপরে লিখবে দ্য গিভেন টেক্সট ডিলস উইথ। প্রদত্ত টেক্সটটি আলোচনা করেছে ড্যাশ নিয়ে। কী নিয়ে আলোচনা করেছে সেই বিষয়টা এখানে লিখে দেওয়া। এখানে প্যাসেজ থেকে উল্লেখযোগ্য 2টি বাক্য লেখো। তারপরে ইন ফাইন ইট ক্যান বি সেড দ্যাট লিখে প্যাসেজের শেষ লাইন লিখে দাও। তুমি যদি একটু মুখস্থ করতে পারো বা বারবার বাড়িতে প্র্যাকটিস করো বাসায়, তাহলে তোমার একটি স্ট্যান্ডার্ড সামারি লেখা হয়ে যাবে। এই হচ্ছে আমাদের প্যাসেজের 5টি বিষয়ের মোটামুটি সূত্র বা টেকনিক। এবার আসো এই টেকনিকের আলোকে আমরা একটি বিগত সনের প্রশ্ন, তেমনই একটি প্রশ্ন দেখে আমরা এই যে টেকনিকগুলো একটু প্রয়োগ ঘটাবো, আমি একটু আলোচনা করবো। তোমরা একটু খেয়াল করো। একটি নমুনা প্রশ্ন দেখো, আমি এখানে দিচ্ছি এটা নমুনা প্রশ্ন। এই নমুনা প্রশ্ন থেকে এই যে 5টি বিষয়, যে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে, সেই প্রশ্ন আমরা এখান থেকে প্র্যাকটিস করব।
তোমার একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে দেখো। আগে আমি একটু প্যাসেজটি বাংলা অর্থ সহ তোমাদেরকে পড়াই দিই। তোমার প্যাসেজটা দিল পরীক্ষা এরকম: লিবার্টি ডাজ নট ডিসেন্ড আপন পিপল। লিবার্টি মানে স্বাধীনতা, আর ডাজ নট ডিসেন্ড মানে কি? ডিসেন্ড মানে অবতীর্ণ হওয়া। অর্থাৎ লিবার্টি মানে স্বাধীনতা, ডাজ নট ডিসেন্ড, ডিসেন্ড মানে অবতীর্ণ হওয়া, আপন পিপল, স্বাধীনতা মানুষের উপর অবতীর্ণ হয় না। পিপল মাস্ট রেজ দেমসেলভস, মানুষের জেগে উঠতে হয়, টু ইট, স্বাধীনতার প্রতি। ইট ইজ আ ফ্রুট, স্বাধীনতা এমন একটি ফল, দ্যাট মাস্ট বি আর্নড, যেটিকে অবশ্যই অর্জন করতে হয়, বিফোর ইট ক্যান বি এনজয়েড, এটাকে উপভোগ করিবার পূর্বে। দ্যাট ফ্রিডম মিনস, স্বাধীনতার মানে যে ফ্রিডম অনলি ফ্রম ফরেন ডমিনেশন, বিদেশি শাসন থেকে মুক্তি। ডমিনেশন শব্দের অর্থ শাসন। তো স্বাধীনতার মানে যে শুধু বিদেশি শাসন থেকে মুক্তি। ইজ অ্যান আউটওয়ার্ন আইডিয়া, এটি একটি সেকেলের ধারণা, পুরনো ধারণা, পুরনো মতবাদ। ইট ইজ নট মেয়ারলি, মেয়ারলি মানে শুধুমাত্র। ইট ইজ নট মেয়ারলি দ্য গভর্নমেন্ট দ্যাট শুড বি ফ্রি, শুধু সরকারের স্বাধীন হলে চলবে না, বাট বরং পিপল দেমসেলভস শুড বি ফ্রি, মানুষেরও স্বাধীন হতে হবে। অ্যান্ড নো ফ্রিডম, এবং কোনো স্বাধীনতার, হ্যাজ এনি রিয়েল ভ্যালু, প্রকৃত কোনো মূল্য নেই, ফর দ্য কমন ম্যান অর উইমেন, সাধারণ মানুষ অথবা নারীদের জন্য, সাধারণ পুরুষ বা নারীদের জন্য। আনলেস ইট অলসো মিনস, যদি না এই স্বাধীনতার মানে আরও দাঁড়ায় ফ্রিডম ফ্রম ওয়ান্ট, অভাব থেকে মুক্তি, ফ্রিডম ফ্রম ডিজিজ, রোগ থেকে মুক্তি, অ্যান্ড ফ্রিডম ফ্রম ইগনোরেন্স, অজ্ঞতা থেকে মুক্তি। ইগনোরেন্স শব্দের অর্থ অজ্ঞতা। দ্যাট ইজ দ্য মেইন টাস্ক, এই ব্যাপারটাই হলো প্রধান কাজ। হুইচ কনফ্রন্টস আস, যে বিষয়টি আমাদেরকে সামনের দিকে ধাবিত করে। ইফ উই আর টু টেক, আমরা অর্জন করছি কিনা দ্য রাইটফুল প্লেস, অধিকারপূর্ণ জায়গা, ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, আধুনিক পৃথিবীতে। উই ক্যান্ট হোল্ড দ্য ক্লক ব্যাক, আমরা ঘড়ির কাঁটাকে পিছনে নিতে পারবো না। অ্যান্ড দেয়ারফোর, এবং সুতরাং, ইট ইজ উই হু মাস্ট গো ফরওয়ার্ড, আমাদেরই সামনে আগাতে হবে অ্যাট এ ডাবল পেস, দ্বিগুণ গতিতে। বেন্ডিং সাথে নিয়ে, বেন্ড মানে সাথে নেওয়া, এখানে বেন্ডিং মানে হচ্ছে সাথে নিয়ে। অল আওয়ার রিসোর্সেস, আমাদের সকল সম্পদ, অ্যান্ড অল আওয়ার এনার্জিস টু আ গ্রেট পারপাস, আমাদের সকল শক্তিকে সাথে নিয়ে একটি বিশাল উদ্দেশ্যে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আলোচনার বিষয়টা হচ্ছে, আমরা স্বাধীনতার প্রকৃত অর্থ নিয়ে আলোচনা করেছি এই পুরো প্যাসেজটিতে। স্বাধীনতা বলতে কি বোঝায়, স্বাধীনতা মূল অর্থটা কি সেটা। এবার এই প্যাসেজের আলোকে আমি তোমাদেরকে যে 5টি আইটেম বলেছি, সেই 5টি আইটেম আমরা এবার আনসার করব। কিভাবে আনসার করবো তোমাদের দেখাই দিচ্ছি আমি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে এ নম্বর উত্তরটা। তো প্রিয় পরীক্ষার্থী ভাই এবং বোনেরা, আমরা দেখতে পাচ্ছি যে আমরা এক দাগে, কিন্তু আমরা দেখতে পাবো যে উপরে থাকবে এক দাগ, আর নিচে থাকবে এ বি, এ 5টা প্রশ্ন, এ বি সি ডি ই, ধরো এখানে থাকবে, রাইট? তো তোমাদেরকে আমি উত্তর করার ক্ষেত্রে একটু টেকনিক অবলম্বন করতে বলবো। আমরা ধরো প্রথমে তো লিখবো যে আনসার টু দ্য কোয়েশ্চেন নং 1, রাইট? প্রথমে তো পরীক্ষা আমরা এখন লিখবো আনসার টু দ্য কোয়েশ্চেন নং 1, এভাবে লিখবো। এটা তো আমরা সবাই লিখবো। তো এটা লেখার পরে আমরা যখন এ দাগের উত্তর করবো, এ দাগের উত্তরটা আমরা বাম পাশে লিখবো না, এ দাগে কিন্তু বাম পাশে লিখলে সমস্যা হয়ে যাবে। এর জন্য তোমাদেরকে বলবো তোমরা এটা লিখবা মাঝ বরাবর, এ দাগে যখন উত্তর করবো, এ দাগটা মাঝ বরাবর লিখে, আচ্ছা, এ দাগটা মাঝ বরাবর লিখে তখন প্রশ্নের উত্তরটা তুমি বাম পাশে লিখবা। ধরো এই যে রোমান সংখ্যাটা, এটা যদি আমি বাম পাশে লিখি, যেমন এক দাগের উত্তর যদি আমি এখন করি, আচ্ছা, তাহলে প্রথম প্রশ্নটা কি ছিল আসো পড়ি। হোয়াট ডু ইউ মিন বাই রিয়েল ফ্রিডম, প্রকৃত স্বাধীনতা বলতে তুমি কি বোঝো? তাহলে এ দাগের মানে এক দাগের প্রশ্নের উত্তরটা করি, প্রকৃত স্বাধীনতা বলতে কি বোঝায়। আমরা যদি একটু প্যাসেজে যাই, তাহলে আমরা প্রকৃত স্বাধীনতার অর্থ বুঝে সংজ্ঞাটা লিখব। তো আসো পড়ি, কোথায় আছে, যে কোথায়, এখান থেকে লিখতে পারো যে দ্যাট ফ্রিডম মিনস
ফ্রিডম অনলি ফ্রম ফরেন ডমিনেশন, স্বাধীনতার মানে যে শুধু বিদেশি শাসন থেকে মুক্তি, ইজ অ্যান আউটার আইডিয়া, সেটা সেকেলে ধারণা। ইট ইজ নট মেয়ারলি দ্য গভর্নমেন্ট দ্যাট শুড বি ফ্রি, শুধু সরকারের স্বাধীন হলেই চলবে না, বাট পিপল দেমসেলভস শুড বি ফ্রি, মানুষেরও স্বাধীন হতে হবে। অ্যান্ড নো ফ্রিডম হ্যাজ এনি রিয়েল ভ্যালু ফর দ্য কমন ম্যান আর উইমেন আনলেস ইট অলসো মিনস ফ্রিডম দ্যাট ফ্রম ওয়ান্ট, ফ্রিডম ফ্রম ডিজিজ অ্যান্ড ফ্রিডম ফ্রম ইগনোরেন্স। তোমাদের মনে হচ্ছে যে অনেক বড় একটি আনসার বোধহয় আমি লিখছি, কিন্তু আসলে না, এরকমই লিখতে হবে 2টি নম্বর যেহেতু। সেক্ষেত্রে স্বাধীনতা চেয়েছে যে হোয়াট ডু ইউ মিন বাই রিয়াল ফ্রিডম, প্রকৃত স্বাধীনতা বলতে তুমি কি বুঝছো। তাহলে প্রকৃত স্বাধীনতার কথা কিন্তু এখান থেকে এতগুলো কথাই তোমার প্রকৃত স্বাধীনতার কথাই বলেছে। মূল স্বাধীনতার মানে কি? তাহলে এই উত্তরটুকু আমি জাস্ট কপি করে নিচ্ছি, তোমরা পরীক্ষা এরকম কপি করে জাস্ট লিখবে, তাতেই হবে, সমস্যা নেই। আর এত বড় প্রশ্নের উত্তরটি যখন লিখবে তোমাকে 2-এর মধ্যে স্যারে আশা করি 2ই দেবেন। আর যেহেতু তোমার এই লেখার ভিতরে কোনো গ্রামাটিক্যাল ভুল নেই, আর কোনো বানানের ভুল নেই, স্পেলিং ভুল নেই, সেক্ষেত্রে তুমি অবশ্যই পূর্ণাঙ্গ মার্কস পাবে, আমি সেটা প্রত্যাশা করি। আর তোমাকে যদি বলা হয় যে এই প্রশ্নের উত্তরটি আমি কি অপ্রাসঙ্গিক হলো কিনা, তুমি একটু মিলিয়ে দেখো তো, তোমাকে চেয়েছে সত্যিকার স্বাধীনতার সংজ্ঞা, তুমি কিন্তু তাই লিখেছো, হয়তো ভাষাটা প্যাসেজের ভাষায়, কোনো সমস্যা নেই। কনফিডেন্ট হও এবং কনফিডেন্স রাখো, তোমরা এখানে মার্কস পাবে। আর যারা বানাই লিখতে চাও যে না আমি একটু রিক্সে যাবো না, রিক্স কি, কোনো রিক্স নেই, বাট তারপরে যারা একটু বানাই লিখতে চাও তারা এইভাবে লিখতে পারতা। রিয়েল ফ্রিডম মিনস, প্রকৃত স্বাধীনতার মানে হলো কি লেখা যেত যে মানে হলো ফ্রিডম ফ্রম কোথা থেকে, আচ্ছা ফ্রিডম ফ্রম ওয়ান্ট, অভাব থেকে মুক্তি, ফ্রিডম ফ্রম ডিজিজ, রোগ থেকে মুক্তি, অ্যান্ড ফ্রিডম ফ্রম ইগনোরেন্স, অজ্ঞতা থেকে মুক্তি। এভাবে বানাই লিখতে পারো, আমি সেই বানাই লেখায় যাচ্ছি না। তো এই হচ্ছে তোমার, দেখো আমি এক জায়গার উত্তর করলাম। এখানে আমি এ দাগটা যদি ধরো বাম পাশে যদি লিখতাম তাহলে কি হতো, এটা মিশে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। এর জন্য এ দাগটা আমি যদি মাঝখানে লিখি তাহলে কিন্তু আমার প্রশ্নের লেখাটা একটু সুন্দর দেখাবে, এর জন্য আমরা মাঝখান বরাবর লিখব, ঠিক আছে। এরপরে আমরা যদি 2 নম্বর প্রশ্নটা কি বলেছে, হোয়াট ইজ আওয়ার মেইন টাস্ক অ্যাকর্ডিং টু দিস প্যাসেজ, এই প্যাসেজ মোতাবেক আমাদের মূল দায়িত্ব কোনটি, আমাদের অবশ্যই লেখা রয়েছে, দেখো দ্যাট ইজ দ্য মেইন টাস্ক, দ্যাট মানে ওইটা, তো ওইটা বলতে কোনটা, ওইটা বলতে কোনটা, একটু আগে আমাদের যেটা ওই দ্যাট বলতে ওইটা, ওইটা বলতে আগের লাইন, তাই আগের লাইনকে দেখো যে ইট ইজ নট মেয়ারলি দ্য গভর্নমেন্ট দ্যাট শুড বি ফ্রি, এই যে লাইনটা, এই বিষয়টা দ্যাট ইজ দ্য মেইন টাস্ক, তাহলে এই বিষয়ের সাথে আমরা পরের বিষয়টা একটু কানেক্ট করে দেবো, তাহলেই আমাদের লাইনটার উত্তর হয়ে যাবে। যদিও এই লেখাগুলো আগের উত্তরে আছে, সমস্যা নেই, কেননা আমার উত্তরের সাথে প্রাসঙ্গিক, এর জন্য আমি লিখছি। গেল, হয়ে গেল। তাহলে আমার 2টি প্রশ্নের উত্তর, একবারে বড় বড় 2টি প্রশ্নের উত্তর লাগবো প্রাসঙ্গিকভাবে প্যাসেজ থেকে, কোনো সমস্যা নেই, তোমরা কনফিডেন্ট লিখবে, কেননা আমি তোমাদেরকে সাহস দিয়ে বলছি, প্যাসেজ থেকে না পারলে জাস্ট লাইনগুলো বুঝে বুঝে উত্তর কোথায় চাইছে সেটা লিখে দেবে। হয়ে গেল 2টি প্রশ্নের উত্তর। এই হচ্ছে তোমার এ দাগের প্রশ্নের উত্তর লেখা। 4টি নম্বর, কমপক্ষে আমাদের টার্গেট হচ্ছে আমরা যদি 2 পাই তাতে আমরা স্যাটিসফাইড, আর যদি ভালো হয় 3 বা 4 দিল তাহলে বেশ, খুব ভালো, আলহামদুলিল্লাহ, এই হচ্ছে কথা। এগুলো এ নম্বরের উত্তর। এবার আমরা যদি বি নম্বরের উত্তরটা করি, বি নম্বরে কী দিয়েছিল আমরা দেখি। বি নম্বর বলছে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অ্যান্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস ইন দিস প্যাসেজ, এই প্যাসেজের মেইন আইডিয়াটা কি, সাপোর্টিং আইডিয়াটা কি। তো সেক্ষেত্রে আমরা কীভাবে আনসার করবো, তোমাদের আগেই বলেছি তোমরা বিটা লিখবে একটু মাঝ বরাবর, আচ্ছা বিটা লিখে তারপরে তুমি নিচে আনসারটা করবা। তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া কীভাবে লিখবা। চলো আমরা একটু উপরে যাই, উপরে এখানে যে আমরা টেকনিক লিখেছিলাম, যে এখান থেকে বলেছিলাম যে না পারলে শর্ট টেকনিক আমি কপি করে নিচ্ছি, এটা দিয়ে অ্যান্সার করবো ইনশাআল্লাহ। আচ্ছা শর্ট টেকনিক, আচ্ছা ফাইন। আমি কি করবো এখানে, আমি কি বলেছি, আমার সিস্টেম ছিল মেইন আইডিয়াটা লিখে আমরা একটা পেন্সিল দিয়ে ঘর করবো, ঘর করে আমি এখানে প্যাসেজের প্রথম লাইন লিখবো। তো প্যাসেজের প্রথম লাইনটা লিখি, লিবার্টি ডাজ নট ডিসেন্ড আপন পিপল, আচ্ছা এই লাইনটা আমি লিখে নিয়ে দিলাম, এখানে আমি জাস্ট কপি করে দিচ্ছি, তোমরা প্যাসেজ থেকে ভেবে কপি করবা, মানে পরীক্ষার খাতায় দেখে দেখে লিখবা, ব্যাপার না। তো আচ্ছা আমি বাংলা অর্থগুলো একটু সরাই দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। আচ্ছা গেল। এরপর হচ্ছে প্যাসেজের প্রথম দিক থেকে প্রাসঙ্গিক একটি লাইন, তাহলে আমরা প্রাসঙ্গিক একটি লাইন বলতে আমরা দ্বিতীয় লাইনটা যদি কপি করি, যে ইট ইজ এ ফ্রুট দ্যাট মাস্ট বি আর্নড বিফোর ইট ক্যান বি এনজয়েড, তাহলে এই লাইনটা আমি কপি করে নিয়ে জাস্ট এখানে আমি রেখে দিচ্ছি, তাহলে কিন্তু আমার উত্তর হয়ে যাচ্ছে। তারপর মাঝের অংশ থেকে প্যাসেজের একটি প্রাসঙ্গিক লাইন, মাঝের অংশ থেকে আমরা যদি কোন লাইনটা নেব, যে ইট ইজ নট মেয়ারলি দ্য গভর্নমেন্ট দ্যাট শুড বি ফ্রি, শুধু সরকারের স্বাধীন হলেই হবে না। আচ্ছা তাই এই লাইনটা আমি কপি করে জাস্ট এখানে আমি পেস্ট করে দিচ্ছি, গেল। আচ্ছা শুধু সরকার স্বাধীন হলেই হবে না,
এরপরে কি বলা যায় যে শেষের দিক থেকে প্যাসেজের একটি প্রাসঙ্গিক লাইন। আচ্ছা, কোনটা লিখতে পারি আমরা? যে কুইক দ্যাট ইজ দ্য মেইন টাস্ক দ্যাট কনফ্রন্টস আস। এই লাইনটা যদি আমি এখান থেকে কপি করি তাহলে আমরা কিন্তু এখানে সুন্দরভাবে লিখতে পারি। ঠিক আছে, যদি প্যাসেজ আনকমন এসে যায়, আমরা যদি না বুঝি, আর যদি বুঝে বুঝে লিখতে পারি মেন আইডি সাপোর্টিং আইডি, তাহলে তো খুব ভালো কথা গেল। এরপর আসো প্যাসেজের শেষ লাইন লিখে দেবা। শেষ লাইনটা কি ছিল? উই ক্যান নট। আচ্ছা, যত বড় সমস্যা নেই, শেষ লাইন লিখে দেবা, হয়ে গেল। তোমার হচ্ছে মেন আইডি সাপোর্টিং আইডিয়া। তোমার অনেক একটা পাতায় লেগে যেতে পারে শুধু মেন আইডি সাপোর্টিং লেখা আইডিয়া লেখার জন্য, ব্যাপার না, তুমি লিখবা, একটু সময় নিই। 3 ঘন্টা পরীক্ষা, কিন্তু একটু দ্রুত লিখতে হবে পরীক্ষার হলে। 3 ঘন্টা যেহেতু 4 ঘন্টা পরীক্ষা না ইংলিশটা। এবার এসো সি নম্বর প্রশ্নটা আমরা কীভাবে উত্তর করতে পারি। সি নম্বর প্রশ্নে কী বলেছে? ওয়ার্ড মিনিং লেখা। রাইট ডাউন দ্য মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড মেক ইউর অল সেন্টেন্সেস উইথ দ্যাট। নিম্নলিখিত শব্দগুলোর ইংরেজিতে অর্থ লেখো এবং এগুলোতে নিজের ভাষায় বাক্য রচনা করো। তাহলে যথারীতি নিয়মে প্রথমে তুমি সি লিখবা মাঝখান বরাবর, আর সি মাঝখান বরাবর লিখে তুমি এই উত্তরটা কীভাবে করবে, একটা ঘর করবা। আমি তোমাদের ঘরটাকে একটু দেখাচ্ছি এবং এটার অ্যান্সার করে দেখাচ্ছি। আচ্ছা, দেখেছে তাহলে কীভাবে? আমার আগেই আনসার করা ছিল, আমি একটু কপি করে পেস্ট করে নিচ্ছি। আচ্ছা, তো দেখো কীভাবে উত্তর করবে। তুমি আমি যেভাবে দেখাচ্ছি এভাবে তুমি একটা বক্স করবে। বক্স করবে মানে কি? ধরো এখান থেকে তোমার যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে। আচ্ছা, এনি 5 না, এখানে এনি 5 বা এনি 4, আমি এখানে 4 লিখলাম। সরি, এখানে আমি 4 লিখলাম। 4টা যেহেতু 4টা লিখতে বলছে, আর যদি কখনো কখনো 4টা প্রশ্ন আসে 5 নম্বর বরাদ্দের জন্য 5টাও চাইতে পারে, সেটা দেখে নেবা, প্রশ্নটা পড়ে নেবা। তো 4টা চাইলে 4টা লিখবা। তাহলে আমি এখানে সবকটার উত্তর তোমাদের দেখাই দিচ্ছি, কিন্তু পরীক্ষা তোমরা যে কোনো 4টি লিখবে। যদি 4টি চাই, 5টি চাইলে 5টি লিখবে। এখানে প্রথমে একটা বক্স করবে। বক্স করে প্রথমে লিখবে গিভেন ওয়ার্ড, মানে প্রদত্ত শব্দ। তারপরে বক্স করে লিখবে হচ্ছে ওয়ার্ড মিনিং, তারপর লিখবে সেন্টেন্স মেকিং। এগুলো বক্স না করে জাস্ট আমি তোমাদেরকে আগেই দেখিয়েছি কিন্তু কীভাবে এটা লেখা যায়, ওটা ওইভাবে লেখা যায়। তবে ওই লেখাটা ভালো হয় না, এভাবে লিখতে তো ভালো হয় এবং এটার একটা সুবিধাও আছে। ধরো তুমি একটি বাক্যের একটি প্রশ্নের ওয়ার্ড মিনিং জানো না। ধরো এই যে ডিসেন্ডের যে ওয়ার্ড মিনিং কাম ডাউন, তুমি এটা জানো না। তাহলে এখানে তুমি একটা টান, মানে জাস্ট এটা দাগ দিয়ে গেলে, তাহলে কিন্তু তোমার এটা না লিখলে স্যারই কিন্তু অনেক সময় তোমাকে বাক্য রচনার উপর মার্কসটা দিয়ে দিতে পারেন, 1/2 নম্বর। ওকে, সো এর জন্য আমাদেরকে যদি আমরা বক্স দিয়ে লিখি তাহলে কিন্তু একটু নিরাপদ ব্যাপার থাকে, যে আমরা যখন ওয়ার্ড মিনিং না পারলাম বা বাক্য রচনা করলাম, এসএসডিকে দেখেই করলাম, তাতে কিন্তু 1/2 নম্বর পাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমরা এই বক্সের মাধ্যমে লেখার চেষ্টা করব। তো দেখো, প্রথমে আমরা বলেছি যে ডিসেন্ট মানে ওয়ার্ড মিনিং কাম ডাউন, তাহলে মানে ডিসেন্ট মানে অবতীর্ণ হওয়া, তাহলে কাম ডাউন মানে অবতীর্ণ হওয়া। এবার ডিসেন্টে একটি বাক্য রচনা করবো। হি ডিসেন্ডেড ফ্রম দ্য রুফ, সে ছাদ থেকে নিচে নামলো। তাহলে আমরা ডিসেন্ডেডের নিচে আন্ডারলাইন করে দিলাম। আচ্ছা, তারপর আগে কি লিবার্টি লেখা উচিত ছিল না? আচ্ছা, যাও অর্ডারটা দেখে নিও। তারপর লিবার্টি মানে স্বাধীনতা, তো স্বাধীনতার ওয়ার্ড মিনিং লিখলাম ফ্রিডম। লিবার্টি ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান, স্বাধীনতা একটি মানুষের জন্মগত অধিকার। লিবার্টির নিচে আন্ডারলাইন করে দিলাম। ডমিনেশন, শাসন। রুল, উই আর আন্ডার দ্য ব্রিটিশ ডমিনেশন ফ্রম 1757 to 1947। কনফ্রন্ট মানে হচ্ছে ভাবিয়ে তোলা। কনফ্রন্ট তো আছে। আচ্ছা, আউট অন হবে এটা না? আচ্ছা, আউট অন আমি একটু লিখি, আউট অন, এটা হচ্ছে আউট অনের আউট অন। আর এটা আউট সিনোনিমটাও কি বলা যায়? আউট অন মানে সেকেলে মানে ব্যাক ডেটেড বা আউট অফ ডেট। তাহলে আসলে আউট অন দিয়ে এটা বাক্য রচনা করি। যেমন কি বলা যায় যে দিস কাস্টম ইজ নাও আউটওয়ার্ন, এই কাস্টমটা এখন আউটওয়ার্ন হয়ে গেল। তাহলে আউটওয়ার্ন দিয়ে একটি বাক্য রচনা করে আমি কি করলাম? জাস্ট এখানে আন্ডারলাইন করে দিলাম। অথবা রিসোর্স মানে চেয়েছে, ও কনফ্রন্ট মানে ফেস করা। উই কনফ্রন্টেড দ্য ডেঞ্জার, আমরা বিপদের সম্মুখীন হয়েছিলাম। তারপর রিসোর্স মানে সম্পদ, স্টোর মানে সম্পদ, তাহলে উই হ্যাভ আ লট অফ ন্যাচারাল রিসোর্স, আমাদের প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। বেন্ট মানে টুইস্ট মানে বাধা। উই বেন্ট দ্য থিফ উইথ দ্য কোকোনাট ট্রি, আমরা চোরটিকে নারিকেল গাছের সাথে বেঁধেছিলাম বা বাঁধি। তো এই হচ্ছে আমাদের সিদাকের যে প্রশ্নের উত্তর, সেটা আমাদের যদি 4টি চাই তাহলে 4টি প্রশ্নের উত্তর করবো। আমি জাস্ট যদি তোমাদের 3টা কেটে দেয় তাহলে 4টা প্রশ্নের উত্তর, এই 4টা প্রশ্নের উত্তর লিখবা। বক্স করে লিখলে তোমাদের সুবিধা হবে। এরপর 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা কি আছে? হোয়াট ইজ দ্য কিওয়ার্ড ইন দ্য ফার্স্ট সেন্টেন্স অফ দ্য প্যাসেজ? প্যাসেজের ফার্স্ট সেন্টেন্সে কিওয়ার্ড কি?
হাউ ডাজ ইট হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দিস সেন্টেন্স? কীভাবে এটা তোমার বাক্যের প্যাসেজের অর্থ বুঝতে সাহায্য করছে? এটা হচ্ছে কিওয়ার্ড লেখা। কোন সেন্টেন্সের লেখা এখানে চেয়েছে? ইন দ্য ফার্স্ট সেন্টেন্স, প্রথম বাক্যে, রাইট? তাহলে আসো ফার্স্ট সেন্টেন্সটা পড়ি। ফার্স্ট সেন্টেন্সের লাইনটা আছে কি? লিবার্টি ডাজ নট ডিসেন্ড আপন পিপল। তাহলে তোমার কি মনে হয় যে প্রথম বাক্য থেকে কোনটা তোমার মূল শব্দ? নিঃসন্দেহে তুমি বুঝে গেছো যে লিবার্টি হচ্ছে তোমার মূল শব্দ। তাহলে তোমাকে এখানে কীভাবে লিখবা? ডিটা লিখে প্রথমে জাস্ট ডিটা মাঝখানে লিখে, তারপর তুমি লিখবা কিওয়ার্ড। তো সেক্ষেত্রে তোমাকে যে একটা ফর্মেট মুখস্থ করতে বলেছিলাম, সেই ফর্মেটটা তুমি এখানে মুখস্থ যদি থাকে সেটা লিখে দেবা। ধরো এই জায়গায় আমি লিখেছিলাম, এটা আমি একটু কপি করে নিয়ে যাচ্ছি, তুমি আশা করি মুখস্থ করে লিখবা। তবে বাড়িতে বারবার প্র্যাকটিস করতে হবে ভাই, এবং মানে যে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স সকলকে বলছি যে বাড়িতে প্র্যাকটিস না করলে কিন্তু তুমি পরীক্ষায় রিপ্রোডিউস করতে পারবে না। এর জন্য লিখতে হবে, প্রচুর লিখতে হবে। কমপক্ষে 10টি প্যাসেজ থেকে নিজে না দেখে দেখে লিখতে হবে বাসায়, এবং দেখতে হবে নিজের খাতা যে আমার হচ্ছে কিনা। আর তোমাদের যদি কারো লেখা আমাকে দেখানোর প্রয়োজন হয় যে স্যার বা ভাইয়া আমি এগুলো একটু দেখাতে চাই, সেক্ষেত্রে তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমেজ দিয়ে দিতে পারো। তারপর না হয় আমি তোমার লেখাটা দেখে তোমাকে কারেক্ট করে দিলাম, বা তোমার কথা ভুল টুল হলো কিনা সেটা একটু জাস্ট ইন্ডিকেট করে দিলাম। আমি সময় যতটুকু পাই আর কি, ক্লাসে থাকি তো অনেক সময়, তো এই আর কি। তো হোয়াটসঅ্যাপে তোমরা এই ইমেজগুলো পাঠাতে পারো, নাম্বারটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে আছে। দেখো এখানে কি বলছে, কীভাবে লেখা যায় যে keyword in the first sentence. তো এখানে তো ফার্স্ট সেন্টেন্স এসে, তো আমরা ফার্স্ট সেন্টেন্স লিখবো of the above text is dash, কি যেন বলো তো? লিবার্টি। তাহলে এটা কিন্তু আটকাই দিলাম। আচ্ছা, কিওয়ার্ডটা ছিল লিবার্টি। তাহলে এরপর যা আছে তাই, যে আমরা যে মুখস্থ করেছিলাম, ইট হেল্পস আস আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। আর এখানে একটা প্রশ্ন করেছে যে হাউ ডাজ ইট হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দিস সেন্টেন্স? কীভাবে এই শব্দটি তোমাদের বাক্যের অর্থটি বুঝতে সাহায্য করেছে? ইট হেল্পস আস আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, এই শব্দটি আমাদের বাক্যের অর্থ বুঝতে সাহায্য করেছে। অ্যাগেইন আবার দ্য কিওয়ার্ড ইজ ইম্পর্ট্যান্ট, কিওয়ার্ডটি গুরুত্বপূর্ণ, বিকজ ইট ইজ নিডেড ফর দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স, এটি আমাদের বাক্যের স্ট্রাকচারের জন্য প্রয়োজন। উই ক্যান নট থিঙ্ক দ্য ডিকশন অফ দ্য সেন্টেন্স, আমরা এই বাক্যের রচনা শৈলীর কথা কল্পনাও করতে পারি না উইদাউট দ্য ওয়ার্ড, শব্দটি ছাড়া। সো লিবার্টি, জাস্ট এই যে কিওয়ার্ডটা আমরা বলেছিলাম ফার্স্ট সেন্টেন্সের কিওয়ার্ড, সো লিবার্টি ইজ দ্য কিওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। লিবার্টি হচ্ছে এই বাক্যের কিওয়ার্ড। ইন দিস ওয়ে, এভাবে দ্য ওয়ার্ড হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য প্যাসেজ, এভাবে এই শব্দটি আমাদের প্যাসেজের অর্থ বুঝতে সাহায্য করে। এরপরে আমরা শেষ প্রশ্নটি উত্তর করবো, সেটা হচ্ছে সামারি রাইটিং। তো সামারি রাইটিং করার ক্ষেত্রে আমরা যথারীতি নিয়মে প্রথমে মাঝখানে লিখব। এরপরে আমি তোমাদের সামারি লেখার যে নিয়মটা বলেছিলাম, সেই নিয়মটা আমরা যেটা মুখস্থ করেছিলাম সেটা একটু দেখি আমরা কোনটা। এই যে আলোচ্য বিষয়ের শিরোনাম, আমি একটু কপি করে তোমাদেরকে দেখাই টেকনিক। এই আলোচ্য বিষয়ের শিরোনাম দেবে, কি বলা যায় বলো তো? আমাদের এই যে আলোচ্য প্যাসেজের শিরোনামটা লিবার্টি হতে পারে কিনা? লিবার্টি, স্বাধীনতা। তাহলে আমি এখানে লিবার্টি অ্যান্ড ইটস রিয়েল মিনিং যদি আর একটু বাড়াই, তোমার যদি বাড়াতে ইচ্ছা না করে তাহলে তুমি শুধু লিবার্টি লিখে দেবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর কি বলছি? দি গিভেন টেক্সট ডিলস উইথ, কি নিয়ে আলোচনা করেছে? লিবার্টি নিয়ে আলোচনা করেছে। এখানে প্যাসেজ থেকে উল্লেখযোগ্য দুটি বাক্য দেখো। আসো প্যাসেজ থেকে কপি করি। কি কপি করা যায়? এই যে প্রথম লাইনটা লিখবো আমি, তারপর দ্বিতীয় লাইনটা প্রথম লাইনটা লিখবো, দ্বিতীয় লাইনটা লিখবো। আচ্ছা, আর লাস্ট এই দুইটা লাইনে নিলাম, আর নেব না। আচ্ছা, তাহলে আমরা আসুন জাস্ট এখান থেকে আমি কপি করে দিচ্ছি। আচ্ছা, ফাইন। অবশ্যই এক প্যারায় হতে পারে, একাধিক প্যারা যেন না হয়, এক প্যারায় লিখতে হবে, নাহলে কিন্তু মার্কস কাটা যাবে, আমরা 0 পাবো। সো এক্ষেত্রে আমরা এক প্যারায় লিখব, এক প্যারায় লিখতে হবে। তো কি বলছে? দ্য গিভেন টেক্সট ডিলস উইথ লিবার্টি, লিবার্টি ডাজ নট ডিসেন্ড আপন পিপল। তো আমি বাংলা অর্থগুলো কেটে দিই, তোমাকে বাংলা অর্থ আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি, জাস্ট এটা তো বুঝতেই পারছো সবাই। সো লিবার্টি ডাজ নট ডিসেন্ড আপন পিপল। আচ্ছা, গেল, এই দুটি লাইন লিখলাম। এরপরে আমরা কি লিখবো? এবার বলছি ইন ফাইন, উপসংহারে ইট ক্যান বি সেড দ্যাট, বলা যেতে পারে যে প্যাসেজের শেষ লাইন আমরা তুলে দিচ্ছি প্যাসেজ থেকে। কোনটা আছে? এই তো দেখো, উই কান্ট, এটা আমি কপি করে নিয়ে যাচ্ছি। আচ্ছা, হয়ে গেল। এই হচ্ছে আমার একটা সামারি। এই সামারিটা সুন্দরভাবে লিখবে, জাস্ট হয়ে গেল।
তাহলে সুপ্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আশা করি তোমরা আমরা প্যাসেজের যে 20টি নম্বর রয়েছে, একটি নমুনা প্যাসেজ আমরা বিগত বছরের একটি প্রশ্ন সেটা দিয়ে আমরা প্র্যাকটিস করলাম এবং কী কী প্রশ্ন আমাদের পরীক্ষা আসে সেটা তোমাদের দেখালাম। প্রথমে কোশ্চেন কীভাবে লিখবা, প্যাসেজ থেকে কপি করবা বুঝে বুঝে, তারপরে মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া লিখবা, তাও প্যাসেজ থেকে কপি করে, তারপরে মিনিংটা একটু আমাদের ভেজাল, মিনিংটা অনেকে পারবে না বা পারে না, সমস্যা নেই, তুমি অন্ততপক্ষে অ্যান্সারটা করো। অন্ততপক্ষে অর্থ না জানলে, মানে অর্থ যদি না পারো তাহলে এখানে একটু টান দিয়ে রাখো মাঝখানে, বাক্য রচনাটা যা পড়ো আবল তাবল প্যাসেজ থেকে দেখেই করো, অসুবিধা নেই, অন্ততপক্ষে টাচ করো প্রশ্নটা খালি রেখে এসো না, ঠিক আছে? অন্ততপক্ষে উপস্থাপন করলে অনেক সময় মার্কস কিছুটা পাওয়া যায়। গেল, এটা হলো মিনিং। তারপর হচ্ছে তোমার 2 নম্বরে কিওয়ার্ড রাইটিং, আশা করি মুখস্থ করে লিখবে। এরপর হচ্ছে তোমার সামারি রেটিং হচ্ছে যেভাবে টেকনিক দেখিয়েছি সেভাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ, যাদের এতদিন তেমন পড়াশোনা হয়নি, তোমরা অনেকে হয়তো এলোমেলো আছো যে কীভাবে পড়াশোনা করবো, তাদের জন্য বলবো তোমরা অতি সত্বর আমার যে অনলাইন প্রাইভেট ব্যাচটা রয়েছে, শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যাচ, তোমাদেরকে শুরু করেছি। আমাদের হাতে হচ্ছে আমরা 1.5 মাস সময় রেখে শুরু করেছি। সেটা যদি তুমি 1 মাসের জন্যও করতে পারো, আমি নিশ্চিতভাবে তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো অবশ্যই তুমি পাশ করে যাবে। পাশের দায়িত্বটা বলা চলে আমার, সিদ্ধান্তটা তোমার, তুমি পাশ করতে চাও কি না। তোমরা অনার্স সেকেন্ড ইয়ারে পাশ করতে হলে মূলত গ্রামাটিক্যাল পার্টে বিশেষ গুরুত্ব প্রয়োজন হয়। গ্রামারটাই হচ্ছে মেইন জায়গা। তো আমাদের অনলাইন ব্যাচ সম্পর্কে তোমরা যারা তথ্য জানতে চাও, তোমাদেরকে একটু তথ্য জানাতে চাই। সেটা হচ্ছে আমাদের ক্লাস হয় হচ্ছে ফেসবুকে গ্রুপে, প্রাইভেট গ্রুপে, স্মার্ট বোর্ডে। সপ্তাহে আমরা 6 দিনই এখন ক্লাস নিচ্ছি, প্রতিদিনই ক্লাস নিচ্ছি। 1 দিন বন্ধ থাকছে আর 6 দিনই আমরা ক্লাসটা নিচ্ছি, যেহেতু তোমাদের 2 তারিখে পরীক্ষা। প্রতিদিন যা পড়ানো হয় তার উপর ক্লাস টেস্ট নেওয়া হয়ে থাকে। তারপরে তুমি মনে করো, ধরো যে কয়েকটা ক্লাস তুমি মিস করেছো, এখন হয়তো ভর্তি হলে তুমি 3 থেকে 4টি ক্লাস মিস করবে, বা 5-6টা ক্লাস যদি মিসও করো তুমি, তাহলে কি হবে, তুমি মনে করো এই ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, তুমি দেখে নিতে পারবে। হয়তো প্রতিদিন রাত 9টায় ক্লাস হয়, তুমি হচ্ছে সকালে বা তার আগে দিনের ভাগে যে কোনো সময় সেই রেকর্ড, মানে লাইভ ক্লাসটা যেহেতু রেকর্ডেড থাকে, তুমি তোমার মতো করে নিতে পারবে। আচ্ছা, তো আমি যদি তোমাদেরকে আমার অনলাইন ব্যাচের মানে কোর্স প্ল্যানটা একটু বলি। যেমন মনে করো এখানে দেখতে পাচ্ছ আমরা কী করি, প্রত্যেকটি ক্লাসে আমরা ধরো একটা জায়গা পড়া দেই, মানে রাইটিং পার্ট বা মেমোরাইজিং পার্ট পড়া দিই। এই যে পড়াটা আমি দেই, এই পড়া প্লাস হচ্ছে ওই দিন যে জিনিসটা পড়ালাম, মানে ক্লাসে আমরা যে জিনিসটা পড়িয়ে দিলাম, গ্রামার বা তোমার রাইটিং পার্ট যাই হোক না কেন, সেগুলোর সবগুলো মিলিয়ে পরের দিন একটা ক্লাস টেস্ট প্রথমে হয়, তারপর আমাদের মূলত আলোচনা বা আমাদের ক্লাস শুরু হয়। তো এই ক্লাস টেস্টটা তোমার অত্যন্ত কার্যকরী একটা বিষয়। তোমরা যারা মনে করো একা একা বাসায় বই পড়ছো, হয়তো দেখা যায় কি, বা আমার যারা ফেসবুক বা ইউটিউবে রেকর্ডেড ক্লাসগুলো করছো, স্ক্রিনের মাধ্যমে যে রেকর্ডেড ক্লাসগুলো নিচ্ছি বা দিচ্ছি, যেমন এই ভিডিওর মতো ক্লাসগুলো যেমন করছো তোমরা, এতে কিন্তু রেগুলারিটি থাকে না, বা আমার ক্লাসগুলো হয়তো আমি নিয়মিত দেইও না। তো এই লাইভ ক্লাসগুলোতে হয় কি, যে নিয়মিত থাকা যায়, নিয়মিত চর্চায় থাকা যায়। প্রতিদিন যে ক্লাস টেস্টটা থাকে, এই ক্লাস টেস্টটা যদি তুমি প্রতিদিন পড়ো বা পড়া করে আমাকে ক্লাস টেস্টে পার্টিসিপেট করো ব্যাচে লাইফে, তাহলে কি হবে, যে প্রতিদিনের পড়াটা তোমার প্রতিদিন কমপ্লিট হয়ে যাচ্ছে। যেমন বিশেষ করে রাইটিং পার্ট, গ্রামার পার্ট, এই বিষয়গুলো তো তোমার শেষ হয়ে যাচ্ছে। তাছাড়া তুমি মনে করো প্রতিদিন আমি যে আইটেমগুলো পড়াচ্ছি, ধরো এগুলো তোমার প্ল্যান করা আছে, সব ক্লাসই প্ল্যান করা আছে। আমি 35টি ক্লাসের মধ্যে সব শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তবে আমরা ক্লাস 40+ পাবো, যেহেতু প্রতিদিন ক্লাস করাচ্ছি, সপ্তাহে আমরা প্রতিদিনই ক্লাস করাচ্ছি। তো সেক্ষেত্রে মানে 6 দিন যেহেতু, সেটা প্রতিদিনই বলা যায়, তো সেই ক্ষেত্রে তোমার কোর্সটা খুব সুন্দরভাবে ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তো সেই এই যে মনে করো প্রতিদিনের পড়ালেখার যে একটা রেগুলারিটি, সেটা কিন্তু থাকছে, এবং তুমি একটা নিয়মের মধ্যে থেকে তোমার কোর্সটিকে কমপ্লিট করতে পারছো। এই মুহূর্তে অনেকেরই বিভিন্ন স্যারের কাছে প্রাইভেট পড়তে যাওয়াটা সম্ভব না। আবার দেখা যায় যে তুমি প্রাইভেট পড়তে গেলা, কিন্তু সেই ব্যাচগুলো তো এগিয়ে গেছে, হঠাৎ করে তুমি সেখানে গিয়ে অ্যাডজাস্ট করতে পারবে না। তো তোমার একেবারে এই অনলাইন ক্লাসে যেটা সুবিধা, সেটা হচ্ছে ঘরে বসে একেবারে মনোনিবেশ করে ভালো করে পড়া যায়। আমিও অফলাইন ব্যাচ পড়াই আমার এলাকায়, কিন্তু তার থেকে আমি মনে করি অনলাইন ব্যাচ অনেক বেশি কার্যকরী, মোর ইফেক্টিভ আই থিঙ্ক। তো অনলাইন ব্যাচে ভর্তি তুমি অবশ্যই হয়ে যেতে পারো। আরেকটা কথা, সেটা হচ্ছে তোমাকে এই যে সুপার শর্ট বুস্টার সাজেশন, যে শেষ মুহূর্তের প্রস্তুতি বইটা আমি তোমাদের জন্য দিয়েছি, মানে একেবারে শর্ট করে সাজেশনস দিয়েছি। তোমার 3টি পার্টের প্যাসেজ, গ্রামার, রাইটিং, 3টি পার্টেরই শর্ট সাজেশনস দেওয়া রয়েছে। এই সাজেশনসটি তুমি ব্যাচে ভর্তি হও বা না হও, তুমি এই সাজেশনসটি ফলো করে তুমি জাস্ট যদি 7 দিনও পড়তে পারো, তুমি নিশ্চিত পাস করে যাবে, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি ইনশাআল্লাহ। এবং এখান থেকে সর্বাধিক কমন পরীক্ষায় থাকে, বিগত বছরগুলোতেও সর্বাধিক কমন ছিল। তো
তোমার এই বই সাজেশনস নেওয়া অথবা তোমার হচ্ছে ব্যাচে ভর্তি হওয়া, দুটোর জন্যই তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমাকে হোয়াটসঅ্যাপে SMS করতে হবে আমার সাথে 01843852361 এই নম্বরে। সাজেশনসটির মূল্য হচ্ছে 400 টাকা। সুন্দরবন কুরিয়ার সার্ভিস খরচ একদম ফ্রি। তোমাকে এই 400 টাকার পরে আর 1 টাকাও দিতে হবে না। তোমরা অবশ্য অনেকে প্রশ্নও করো যে স্যার আমাদের মানে অনলাইন ব্যাচে ভর্তি হলে বই কি ফ্রি দেওয়া হয়, মানে সাজেশনস কি ফ্রি দেওয়া হয়? না, সাজেশনসটা আলাদা কিনতে হয়। অনলাইন ব্যাচে ভর্তি হলে তুমি সেখানে আমাদের যে শর্ট সাজেশনস রয়েছে সেগুলো তো পাবে, আর এই সাজেশনসটা আলাদা করে কিনতে হয়। সাজেশনসটা 400 টাকা, আর অনলাইন ব্যাচের ফি আলাদা। অনলাইন বেশি ফি না, তোমরা যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে। তোমাদের জাস্ট নামমাত্র অল্প কিছু শেষ সময়ে জাস্ট 35+ ক্লাসের জন্য তোমাদের সাশ্রয়ী মূল্যেই তোমাদের অনলাইন ব্যাচে ভর্তি দেওয়া হচ্ছে। তো তোমরা অতি সত্বর এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে যোগাযোগ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, তোমরা অনুগ্রহ করে ক্লাসটিকে একটু শেয়ার করে দিও। যারা শেয়ার করো, আমি দেখছি অনেকেই শেয়ার করো, তো যারা শেয়ার করো তাদের প্রতি অন্তর থেকেই তোমাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শেয়ারটা বেশি গুরুত্বপূর্ণ এই কারণে, তোমার একটি শেয়ারের মাধ্যমে হয়তো তোমার অনেক বন্ধু কানেক্টেড হতে পারে এবং সেও জানতে পারে যে এই ক্লাসটা হচ্ছে। তো এর জন্য সবাইকে আমি অনুরোধ করব, তোমরা একটু কাইন্ডলি ক্লাসটিকে শেয়ার করে দিও। যারা শেয়ার করো তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।